নমস্কার। আজকে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড ইয়ার ওল্ড এবং ফোর্থ সেমিস্টারের বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রির একটি ছোট্ট মডেল টপিক হিমোগ্লোবিন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন জিনিসটা কি এবং তারা আমাদের হিউম্যান বডিতে কিভাবে কাজ করে। তো হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন আমরা সবাই একদম ছোটবেলার থেকে জানি যে হিমোগ্লোবিনের কাজ শরীরে অক্সিজেন পরিবহন করা। এবার কিভাবে অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে বাইন্ডেড হয়, কিভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় এবং কিভাবেই বা কার্বন ডাই অক্সাইড আমাদের লাংস থেকে এলিমিনেটেড হয়, সেই জিনিসটাকে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা দেখি হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি আঁকা হয়েছে। এই যে ছবিটা আঁকা হয়েছে এটা 1 ইউনিট মায়োগ্লোবিনের ছবি, এবং এখানে যেটা রয়েছে এরকম যদি 4টে ইউনিট জুড়ে যায় তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। তার মানেটা কি? মায়োগ্লোবিন হলো একটি মনোমার, আর এই মনোমার 4টে যদি জুড়ে যায় তাহলে তৈরি হবে একটি টেট্রামার, আর সেই টেট্রামারটাকেই আমরা নাম দেব হিমোগ্লোবিন। তাই হিমোগ্লোবিন টেট্রামার, মায়োগ্লোবিন মনোমার। এবার মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন তো থাকছে কোথায়? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে লাংস থেকে বাল্ক অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে নিয়ে এসে সেলে হাজির হওয়া, এবং সেলে যে মায়োগ্লোবিনটা রয়েছে সেই মায়োগ্লোবিনের হাতে অক্সিজেনটাকে হ্যান্ড ওভার করিয়ে দেওয়া। আর তার সাথে কি, সেলে রেসপিরেশনের সময় যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা ওয়াটারে ডিজলভ হয়ে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করিয়ে লাংসে নিয়ে আসা, এবং তারপর কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে সেই কার্বনিক অ্যাসিডকে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করা হবে, এবং যেটা আমরা রেসপিরেশনের সময় কার্বন ডাই অক্সাইড হিসেবে ছেড়ে দেব। তো এবার প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে যে এই যে ছবিটা আঁকা হয়েছে এটা তার মানে 1 ইউনিট মায়োগ্লোবিনের ছবি, এবং এখানে যদি 4টে এরকম ইউনিট জুড়ে যায় তাহলে সেটা হবে একটা হিমোগ্লোবিনের ছবি। এবার দেখা যাক প্রশ্নটা এখানে যে হিমোগ্লোবিনগুলো কিসের আকর্ষণে 4টে মায়োগ্লোবিনের মতন ইউনিট জুড়ে থাকবে। সেখানে আমরা যে কথাটা বলছি সেটা হলো সল্ট ব্রিজ ইন্টারঅ্যাকশন, বা যদি আরো সহজভাবে বলা যায় তাহলে বলতে হয় যে হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে লেজে লেজে বন্ধুত্ব। তো আমরা একটু পরে আসছি যে কিভাবে সেটা হয়। তো সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে এই স্ট্রাকচারটার দিকে একটু নজর দিই। এখানে দেখুন যে মেটাল সেন্টারটা বসে রয়েছে সেই মেটাল সেন্টারটা হচ্ছে আয়রন 2, এবং সেটি অ্যাটাচড রয়েছে একটা বিশাল বড় ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ডের সাথে। সেই লিগ্যান্ডটিকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পরফাইরিন রিং। পরফাইরিন রিং মানে কি? যেখানে 4টে পাইরল রিং প্রেজেন্ট রয়েছে। 4টে পাইরল রিং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, একটা পাইরল, দুটো পাইরল, 3টে পাইরল এবং 4টে পাইরল। এবং এই যে ছবিটায় এখানে দেখুন এখানে অক্সিজেন অ্যাটাচড হয়ে নেই, তার মানে এই ছবিটা হচ্ছে ডিঅক্সি মায়োগ্লোবিন অথবা ডিঅক্সি হিমোগ্লোবিনের একটা ইউনিটের ছবি। এবার পরের জায়গাতেই চলে আসুন যে হিমোগ্লোবিনের কাজটা কি। হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে অক্সিজেনটাকে লাংস থেকে ক্যারি করে মায়োগ্লোবিনের হাতে হ্যান্ড ওভার করিয়ে দেওয়া। তার মানে হিমোগ্লোবিন বেসিক্যালি কাজ করছে ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের মতো। এবার নেচারের টিউনিংটাকে বুঝুন। ডিঅক্সি হিমোগ্লোবিনে আয়রনের যে অক্সিডেশন স্টেটটাকে রেখেছে সেটা হচ্ছে +2। এবার প্রশ্ন উঠতেই পারে আয়রনের সব থেকে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, তাহলে নেচার +2 করে রেখেছে কেন? সেটার লজিকটা হচ্ছে আয়রন 3 যদি হয়ে থাকতো তাহলে আয়রন 3 হয়ে যেত হার্ড। এবার অক্সিজেনও আমরা জানি যে একটা হার্ড স্পিসিস, তাহলে আয়রন 3 অক্সিজেনকে বাইন্ডিং তো করতো ঠিক কথা, কিন্তু যখন সেটা মায়োগ্লোবিনের হাতে হ্যান্ড ওভার করার কথাটা চলে আসতো তখন সে আর অক্সিজেনটাকে রিলিজ করতো না। তার মানে আয়রন যদি আয়রন 3 অবস্থায় থাকতো
তাহলে আয়রন হয়ে যেত গুড অ্যাকসেপ্টার বাট নট এ গুড ডোনার। তাই জন্য নেচার আয়রনকে আয়রন 2 হিসেবেই রেখেছে। এবার রাখতে গিয়ে দেখুন কি প্রবলেমটা আসছে। এই যে ডিঅক্সি মায়োগ্লোবিন বা ডিঅক্সি হিমোগ্লোবিনের যে ছবিটা দেওয়া হয়েছে, সেখানে দেখুন ইনিশিয়ালি আয়রন হয়ে আছে পেন্টা কোঅর্ডিনেটেড, 4টে পাইরল নাইট্রোজেনের সাথে অ্যাটাচড, এবং দেখুন একটা গ্রুপের সাথে অ্যাটাচড রয়েছে, দ্যাট গ্রুপ ইজ অ্যাকচুয়ালি ইমিডাজোল ময়েটি। অ্যান্ড এই যে নাইট্রোজেনটা রয়েছে ইমিডাজোল গ্রুপের মধ্যে, সেটাকে আমরা বলছি হচ্ছিল ইমিডাজোলিয়াম নাইট্রোজেন, এবং তার সাথে এটা একটা হিস্টিডিনাইড প্রোটিন চেন চলছে, এবং চেনটা দেখুন এরকম ভাবে আমি লম্বা করে এঁকেছি। এবার এই প্রোটিন চেনটাই কিন্তু এই আয়রন 2টাকে সার্ভাইভ করিয়ে দিচ্ছে। সেটা কিভাবে দেখুন, একটা প্রোটিন চেন আমরা সবাই জানি কিভাবে তৈরি হয়, থ্রু পেপটাইড লিঙ্কেজ। এবার পেপটাইড লিঙ্কেজ মানে কি, সেখানে একটা অ্যামিনো অ্যাসিড রয়েছে, এবার সেই অ্যামিনো অ্যাসিডের সংকেত কি, আর সিএইচ সিওও মাইনাস অ্যান্ড NH3 প্লাস। তো এই যে আর গ্রুপটা, এই আর গ্রুপটা হচ্ছে একটা হাইড্রোফোবিক গ্রুপ। তো নেচার দেখুন এই চেনটাকে তৈরি করেছে একটা হাইড্রোফোবিক গ্রুপ দিয়ে। এবার আমরা সবাই জানি যে আয়রনের টেন্ডেন্সি হচ্ছে এটা অক্সিডাইজ হয়ে আয়রন 2টা আয়রন 3তে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমার চাই এখানে আয়রন 2, তার মানে আমার কোনোভাবেই অক্সিডেশনটা হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, যাতে কোনোভাবে অক্সিডেশন না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। এবার করতে গিয়ে কি হচ্ছে দেখুন, আমরা জানি যদি কোনোভাবে আয়রন 2 ময়েশ্চারের প্রেজেন্সে চলে আসে এবং অক্সিজেনের প্রেজেন্সে চলে আসে, ও ইরিভার্সিবল ওয়েতে অক্সিডাইজড হয়ে আয়রন 3 হয়ে যাবে, তার মানে ময়েশ্চার আসতে দেওয়া যাবে না। তো এখানে কি হচ্ছে, এই যে হাইড্রোফোবিক চেনটা রয়েছে, সেটা এই আমাদের ব্লাডের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে এই আয়রন 2 এর কন্ট্যাক্টে আসতে দেবে না। তার মানে আয়রন 2টা ময়েশ্চার ডিপ্রাইভড হবে এবং কোনো অবস্থাতেই সেটা অক্সিডাইজড হয়ে আয়রন 3 হবে না। তার মানে এই চেনটা যদি না থাকতো, এই হাইড্রোফোবিক চেনটা যদি না থাকতো, তাহলে আয়রন 2 অক্সিডাইজ হয়ে আয়রন 3 হয়ে যেত, তাহলে অক্সিজেন অ্যাটাচড হতো কিন্তু অক্সিজেন ছাড়তো না। তো সেখানেই নেচারের টিউনিংটা কাজ করছে। এবার বলেছিলাম যে হিমোগ্লোবিন হচ্ছে টেট্রামার আর মায়োগ্লোবিন হচ্ছে মনোমার। এবার টেট্রামার কেন হচ্ছে, টেট্রামার মানে কি, একটা মনোমেরিক ইউনিট, 4টে মনোমেরিক ইউনিট জুড়ছে এবং একটা টেট্রামার তৈরি করছে। এবার কিসের অ্যাট্রাকশনে এরা জুড়ছে, তো কি বলছি না, হিমোগ্লোবিনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেজে লেজে বন্ধুত্ব। এই কথাটা কেমন, আমি কিছুক্ষণ আগেই বললাম এই চেনটা অ্যাকচুয়ালি একটা প্রোটিন চেন। প্রোটিন চেন মানে কি, তার মধ্যে পেপটাইড লিঙ্কেজ রয়েছে, সেখানে কি আছে, তার মানে পেপটাইড লিঙ্কেজ তৈরি করতে অ্যামিনো অ্যাসিড পার্টিসিপেট করেছে, তার মানে সেখানে অবশ্যই অ্যামিনো অ্যাসিডগুলো জুইটার আয়নিক ফর্মে রয়েছে, সেটা কীরকম, সিওও মাইনাস আর NH3 প্লাস। তার মানে আমি বলতেই পারি আরেকটা যদি এরকম ইউনিট চলে আসে, তাহলে একটা চেনের সিও মাইনাসের সাথে আরেকটা চেনের NH3 প্লাসের একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থেকেই যাবে, অ্যান্ড সেই অ্যাট্রাকশনগুলোই এই মনোমারগুলোকে ক্লোজ প্যাকড বানিয়ে একটা টেট্রামার বানিয়ে দিচ্ছে। এবার আমরা পুরো হিমোগ্লোবিনের ওয়ার্কিং প্রসেসটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে লাংসে অক্সিজেন কিভাবে হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচড হচ্ছে। সেকেন্ড স্টেপটাতে আমরা দেখব অক্সিজেন অ্যাটাচড হওয়ার পরে ওই হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন অক্সিজেনটাকে কিভাবে ট্রান্সপোর্ট করে লাংস থেকে সেলে নিয়ে যাচ্ছে। এবং থার্ড স্টেপে আমরা দেখব যে ওই হিমোগ্লোবিন কিভাবে ওই ট্রান্সপোর্ট করা অক্সিজেনটাকে মায়োগ্লোবিনের হাতে দিয়ে দিচ্ছে এবং সেলে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডটাকে লাংসে টেনে নিয়ে এসছে। এই 3টে স্টেপকে আমরা দেখার চেষ্টা করছি। তো প্রথম স্টেপটাকে আমরা দেখি, সেটা কি না, কিভাবে অক্সিজেন অ্যাটাচড হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিনের মধ্যে, কোথায় না লাংসে। তাহলে যেটা মেন কথা সেখানে হচ্ছে আয়রনটা অবশ্যই ডিঅক্সি হিমোগ্লোবিনে থাকবে কি হিসাবে না আয়রন 2 হিসেবে। এবার নিজেরাই বুঝুন, আয়রন 2 একটা বর্ডার লাইন অ্যাসিড, whereas অক্সিজেন একটা হার্ড স্পিসিস।
এইবার কোনো একটা হার্ড স্পিসিসের তো স্বাভাবিকভাবেই অ্যাট্রাকশন থাকবে একটা হার্ড স্পিসিসের উপর, কিন্তু আয়রন টু তো বর্ডার লাইন। তার মানে অক্সিজেনের ন্যাচারাল প্রেফারেন্স কিন্তু কখনোই আয়রন টু না। তাহলে হিমোগ্লোবিনে অক্সিজেন বাইন্ড হবে কিভাবে? দেখুন নেচারের টিউনিংটাকে দেখুন। ঠিক আমরা যেভাবে বিহেভ করি আমাদের এই সিস্টেমগুলো একই রকমভাবেই বিহেভ করে। কীরকমভাবে? যদি আমরা এরকমভাবে ভাবি যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, তাহলে কি করতে হবে? আমাকে একটা সাইনবোর্ড টাঙাতে হবে, ভালোভাবে অ্যাডভার্টাইজ করতে হবে, যাতে কিছু লোক আমার দিকে অ্যাট্রাক্টেড হয়, তাই তো? ঠিক একই কাজটা এই ডিঅক্সি হিমোগ্লোবিনও করছে। সে জিনিসটা কিভাবে? বারবার তো এই পরফাইরিন রিংটাকে এত বড় করে আঁকা সম্ভব না, তাই পরফাইরিন রিংটাকে সংক্ষেপে আঁকা হয় এরকম ভাবে। এবার দেখার চেষ্টা করি আয়রন টু। আমাদের মনেই হতে পারে এই ছবিটা দেখে ডিঅক্সি হিমোগ্লোবিনে যে আয়রন টু বোধহয় এই পরফাইরিন রিংয়ের যে ক্যাভিটিটা রয়েছে তার মধ্যে বসে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কিন্তু এরকম না। আয়রন টু ইন ডিঅক্সি হিমোগ্লোবিন সেটা যে জিওমেট্রিটা অ্যাচিভ করে সেটা এরকম না, এটা এরকম স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি। এবার সেটা কিরকম ব্যাপার? কেনই বা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি হচ্ছে? দেখুন, পরফাইরিন রিং অবশ্যই একটা বড় সাইজের লিগ্যান্ড, আর আমরা নিজেরাই জানি যদি লিগ্যান্ডের সাইজ বড় হয় তাহলে তার স্পেকট্রোস্কোপিক সিরিজে তার স্ট্রেংথটা আমরা স্বাভাবিকভাবেই পাই কম। তার মানে লিগ্যান্ডের স্ট্রেংথ কম। আবার মেটাল সেটাও অনলি অক্সিডেশন স্টেটটা প্রেজেন্ট রয়েছে কি হিসাবে? +2 হিসেবে। তার মানে মেটালের পাওয়ারও এমন কিছু আহামরি না। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি ক্রিস্টাল ফিল্ড স্ট্রেংথটা যেটা হবে সেই স্ট্রেংথটা খুবই কম থাকবে। তাহলে কোনো অবস্থাতেই লো স্পিন কমপ্লেক্স হওয়ার চান্স নেই, রাদার কি হিসেবে থাকবে? সেটা হাই স্পিন কমপ্লেক্স হিসেবে থাকবে। কেন? কারণ গ্যাপিংটা হচ্ছে কম। এবার একটু লক্ষ্য করে দেখুন আয়রন টু D6 সিস্টেম। D6 সিস্টেমে যদি আপনি হাই স্পিন বানান তাহলে কি হবে? ইজি অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। এবার আমরা নিজেরাই জানি ইজি অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা সিস্টেমটাকে কি করবে? না ডিস্টেবিলিটি দেবে, তাই তো? এবার যখনই ডিস্টেবিলিটি হবে তখন কি হবে? সেই রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য সিস্টেম কি করতে চাইবে? না নিজের সাইজটাকে বড় করার চেষ্টা করবে। যেমন ধরুন এই ঘরেই যদি আজকে 50 জন ছেলে বসে থাকে এবং লাস্ট বেঞ্চে যদি প্রচুর ছেলে বসে থাকে, তাহলে আমার কন্ট্রোল নিশ্চয়ই লাস্ট বেঞ্চের ওপর ভালো আসবে না। তাহলে ওরা নিজেরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে থাকবে এবং পুরো ক্লাসটা ডিস্টেবিলাইজড হবে। তাহলে এই অবস্থায় আমাকে কি করতে হবে? একটা ছেলের থেকে আরেকটা ছেলেকে দূরে দূরে বসাতে হবে যাতে ওরা নিজেদের মধ্যে ইন্টারাকশনটা করতে না পারে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে? ক্লাসটার সাইজটা বড় হওয়া স্টার্ট করবে। ঠিক একইভাবেই হাই স্পিন সিস্টেমে ইজিতে যেহেতু দুটো ইলেকট্রন রয়েছে, টু মিনিমাইজ দ্যাট রিপালশন দ্য সাইজ উইল ইনক্রিজ। তার মানে হাই স্পিন আয়রন টু এর সাইজটা হয়ে যাচ্ছে কিরকম? না বড়। তো যখনই বড় হয়ে যাচ্ছে তখন প্রবলেমটা কি হয়ে যাচ্ছে? না এই যে গ্রুপটা রয়েছে, এই জায়গাটা যেটা রয়েছে সেটা তো একটা ছোট্ট জায়গা। সেই ছোট্ট জায়গার মধ্যে এই আয়রন টুটা আর ফিট করতে পারছে না। যদি ফিট করতে না পারে তাহলে কি হবে? ওটা ওই প্লেনটার থেকে স্লাইটলি আউট অফ প্লেন হয়ে থাকবে এবং যে জিওমেট্রিটা রিচ করবে সেটা কখনোই অক্টাহেড্রাল হবে না, রাদার ইট উইল বি এ স্কোয়ার প্যারামিটার জিওমেট্রি। ঠিক মনে করে দেখুন আপনি একটা অটোতে আসছেন, অটোতে 4 জনের বসার সিট, খুব মোটা সোটা 4টে লোক বসেছে। এবার আপনাকে কি করতে হয়েছে? আপনি যেহেতু সেট হতে পারছেন না আপনাকে একটু এগিয়ে একটু বসতে হচ্ছে। তার মানে আপনি প্লেনটার মধ্যে সেট হলেন না, রাদার একটু এগিয়ে গিয়ে বসলেন। ঠিক একই কন্ডিশনটা আয়রন টু এর। ভেবে দেখুন ব্যাপারটাকে যদি আমরা এভাবে ভাবি যে আয়রন টু একটা বর্ডার লাইন লোক, সে জানে অক্সিজেন আমাকে মানে ন্যাচারালি তো প্রেফার করবে না কারণ অক্সিজেন হার্ড, আমাকে যে করেই হোক
অক্সিজেনের দিকে তাকিয়ে হাই হ্যালো করতেই হবে যাতে অক্সিজেন আমাকে দেখতে পায়। তো আয়রন 2 এরকম গ্রুপ হয়ে উঁচু হয়ে বসে রয়েছে। এবার দেখুন অক্সিজেনেরও কিন্তু আয়রন 2 ফার্স্ট প্রেফারেন্স না, কিন্তু লাংসে কি হচ্ছে দেখুন, লাংসে আপনার হলো অক্সিজেনের প্রেশারটা কিন্তু হাই আসছে, কারণ এই জায়গাটাতেই অক্সিজেনটা এসে প্রথম ঢুকছে। তাহলে এই হাই প্রেসারে কিছুটা হার্ড অক্সিজেন এই বর্ডার লাইন আয়রন 2 এর সাথে গিয়ে বাইন্ডিং তো করবে। এবার একটু বোঝার চেষ্টা করুন সেকেন্ড জিনিসটা, অক্সিজেনটা আসবে কিভাবে, সুপার অক্সাইড হয়ে না পারঅক্সাইড হয়ে নাকি পিওরলি O2 হয়ে, সেখানেই একটা প্রবলেম আছে। দেখুন আমরা নিজেরাই বলেছি এই যে সিক্সথ কোঅর্ডিনেশন সাইট মানে এই জায়গাটাকে গার্ড করে কে রেখেছে না এই হাইড্রোফোবিক চেনটা। আগেই বলেছি হাইড্রোফোবিক চেনটার কাজ কি, যাতে কোনো পোলার ওয়াটার এর দিকে প্রোগ্রেস না করতে পারে, কারণ ওয়াটার প্রোগ্রেস করলে আয়রন প্রথমেই অক্সিডাইজড হয়ে আয়রন 3 হয়ে যাবে, তখন সেটা একটা অ্যাকসেপ্টার হবে কিন্তু সেটা ডোনার হবে না। তার মানে যে কোনো পোলার স্পিসিস যদি এই দিকে অ্যাপ্রোচ করা স্টার্ট করে তাহলে এই হাইড্রোফোবিক চেনটা ওটাকে আটকে দেবে। তাহলে অক্সিজেন যদি সুপার অক্সাইড, পারঅক্সাইড বা অক্সাইড এই হিসেবে আসে তাহলে ওটা একটা পোলার স্পিসিস হয়ে গেল, স্বাভাবিকভাবেই এই হাইড্রোফোবিক চেনটা ওকে ঢুকতে দেবে না। তাহলে অক্সিজেনকে আয়রনের সাথে যদি বাইন্ড করতে হয় তাহলে একটাই উপায়, সেই উপায়টা কি না অক্সিজেনকে O2 হয়েই আসতে হবে, O2 মাইনাস হয়েও না, O2 2 মাইনাস হয়েও না। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে কেন নেচার হিমোগ্লোবিনকে বসাচ্ছে লাংসে আর মায়োগ্লোবিনকে বসাচ্ছে মাসেলে, উল্টো তাও তো হতে পারতো, মায়োগ্লোবিন বসে আছে এই লাংসে আর হিমোগ্লোবিন বসে আছে আপনার সেলে। এবার একটু নিজেরাই লজিক দিয়ে ভাবুন, আপনি ধরুন পাইকারি কোনো গার্মেন্টসের ব্যবসা করেন, পুজোর সময় আপনার প্রচুর সেল হবে, তো তখন আপনি কি ওই জামা কাপড়গুলো ট্রাকে করে কিনে নিয়ে আসবেন নাকি টোটোতে করে কিনে নিয়ে আসবেন? নিশ্চয়ই ট্রাকে করে নিয়ে আসবেন, কারণ আপনার কোয়ান্টিটিটা বেশি, তাই আপনাকে ট্রাকে করে আনতে হবে। আর আমি যদি আপনার কাছ থেকে এই খুচরো জামা কাপড় কিনি, তো আমি কি আপনার দোকানে ট্রাক নিয়ে যাব না আমি আপনার দোকানে টোটো নিয়ে যাব? নিশ্চয়ই টোটো নিয়ে যাব। তাহলে অক্সিজেন লাংসে আসছে বেশি, তার মানে এখানে সাপ্লাই বেশি, তাহলে হিমোগ্লোবিন তো হচ্ছে টেট্রামার, তার মানে ওটা একটা ট্রাক, তাহলে আমার হিমোগ্লোবিনকে রাখতেই হবে লাংসে। আর মায়োগ্লোবিন একটা সেলে অক্সিজেনের আর কতখানি দরকার, খুব কম, তার মানে নিশ্চয়ই সেলে আমি ট্রাক রাখবো না, আমি কি রাখবো টোটো। তো ঠিক সেই কারণেই মায়োগ্লোবিনটা বসে আছে হলো সেলের মধ্যে। সেই জন্য হিমোগ্লোবিনের প্রেজেন্ট মেনলি থাকছে হলো লাংসে অ্যান্ড মায়োগ্লোবিন থাকছে মাসেল। আচ্ছা, তো দেখুন কি হচ্ছে, আয়রন 2 মাথা উঁচু করে বসে আছে, স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি নিয়ে মনে বড্ড আশা যে অক্সিজেন ওর দিকে অ্যাট্রাক্টেড হবে, অ্যান্ড হাই প্রেশার আছে অক্সিজেনের, তো কিছু অক্সিজেন গিয়ে এই আয়রন 2কে গিয়ে বাইন্ড করবে, ঠিক, নো প্রবলেম। কোন দিক দিয়ে বাইন্ড করবে? নিশ্চয়ই 5টা সাইড ব্লক হয়ে রয়েছে, 1 2 3 4 5, তাহলে নিশ্চয়ই এই 6th পজিশনটা ওপেন, এন্ড সেই 6th পজিশন দিয়ে নিশ্চয়ই কি অ্যাটাকটা হবে। এবার দেখুন নেচারের টিউনিংটা কি রকম ভাবে কাজ করছে। আমরা বলছি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যখন স্টার্ট হয় তখন তার রেটটা থাকে বড্ড বেশি, এবার যত সময় চলতে থাকে রেট অফ দ্য রিঅ্যাকশন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সমস্ত জিনিস প্রথমে খুব ভালোভাবে শুরু হয়, তারপর যত সময় চলতে থাকে তত ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার নেচার কিরকম ভাবে টিউনিং করছে দেখুন, নেচার করছে কি যাতে রেট অফ দ্য রিঅ্যাকশন টাইমের সাথে সাথে ডিক্রিজ না করে, রাদার ইনক্রিজ করে, সেই ব্যবস্থাটা কিন্তু নেচার করে রাখছে। সেটা কিরকম ভাবে? আমরা একটুক্ষণ আগেই বলেছি যে
হিমোগ্লোবিনে কি হয়, লেজে লেজে বন্ধুত্ব। কিভাবে? এই ধরুন আমি এখানে একটা শর্টে একটা ডিঅক্সি হিমোগ্লোবিনের ছবি এঁকে রেখেছিলাম। এবার ধরুন আরেকটা আরেকটা হিমোগ্লোবিন নিশ্চয়ই এরকম ভাবে থাকতেই পারে, আমি আর ভালোভাবে আঁকছি না, এরকম ভাবে থাকছে, আমি দেখাতে চাচ্ছি লেজটা। এই একটা হিমোগ্লোবিনের লেজ, এই একটা হিমোগ্লোবিনের লেজ, এদের মধ্যে রয়েছে বন্ধুত্ব এবং সেই জন্যই তারা টেট্রামার। কিভাবে অ্যাট্রাকশন? ধরে নিন এখানের একটা CO মাইনাস রয়েছে, এখানের একটা NH3 প্লাস রয়েছে, এদের মধ্যে কাজ করছে হলো সল্ট রিচ অ্যাট্রাকশন, এবং তাই জন্য এরা অ্যাট্রাক্টেড হয়ে বসে রয়েছে। এবার একটু লজিক্যালি ভাবুন, এটা প্রথম ইউনিটের মধ্যে অক্সিজেন ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে? এদিক দিয়ে ঢুকছে। এইবার যখনই অক্সিজেন ঢুকলো, অক্সিজেন কি? একটা হার্ড স্পিসিস, তার মানে লিগ্যান্ড হিসেবে এর স্ট্রেংথটা মোটামুটি ভালো। তার মানে এতক্ষণ যে আয়রনটা ফিফথ কোঅর্ডিনেটেড হয়ে বসেছিল, যেখানে লিগ্যান্ডগুলো ছিল উইক, এখন অক্সিজেনটা ঢোকার পরে কি হচ্ছে না, লিগ্যান্ডের স্ট্রেংথটা স্বাভাবিকভাবে ইনক্রিজ করে যাচ্ছে। যদি স্ট্রেংথ ইনক্রিজ করে তাহলে কি হবে? ডেল্টাটা ইনক্রিজ করবে, বিকজ উই নো দ্যাট ডেল্টা ডিপেন্ডস অন টু ফ্যাক্টর, ওয়ান ইজ দ্য মেটাল ফ্যাক্টর অ্যান্ড আদার ওয়ান ইজ দ্য লিগ্যান্ড ফ্যাক্টর, অ্যান্ড নাও দ্য লিগ্যান্ড ফ্যাক্টর ইজ ইনক্রিজিং। তাহলে যদি লিগ্যান্ড ফ্যাক্টরটি ইনক্রিজ করতে থাকছে তাহলে ডেল্টা বাড়ছে। ডেল্টা যদি বাড়ে তাহলে সিস্টেমটা আর হাই স্পিন হওয়া পছন্দ করবে না, রাদার কি হওয়া শুরু করবে? সেটা হওয়া শুরু করবে লো স্পিন। তার মানে আয়রন 2 ডিঅক্সি হিমোগ্লোবিনে হয়ে বসেছিল কি রকম না, হাই স্পিন, ইজিতে দুটো ইলেকট্রন, তাই জন্যই তার সাইজ বড়, তাই সে ফিট করেনি, উপরে উঠে বসেছিল। এখন অক্সিজেনের প্রেজেন্সে সে কি হয়ে যাচ্ছে? সে হয়ে যাচ্ছে হলো লো স্পিন। লো স্পিন জিওমেট্রি কি হয়ে যাচ্ছে? ছটা যেহেতু লিগ্যান্ড, তাহলে জিওমেট্রি অবশ্যই অক্টাহেড্রাল, এন্ড তাহলে কনফিগারেশন কি হবে লো স্পিনে? T2G6 ইজি 0। তার মানে দেখুন ইজিতে আর কোনো ইলেকট্রন থাকছে না। যদি ইলেকট্রন ইজিতে না থাকে তাহলে কি হচ্ছে? ওই ডিস্টেবিলাইজড অরবিটালগুলোতে কোনো ইলেকট্রন নেই, তার মানে কোনো রিপালশনও নেই। যদি রিপালশন না থাকে তাহলে সাইজ কি হবে? ছোট। যদি সাইজ হয় ছোট তাহলে আমি মাথা উঁচু করে এরকম ভাবে বসে থাকবো কেন কষ্ট করে? তাহলে আমি আমার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটার মধ্যে আমি আস্তে আস্তে সেট করে যাবো, তাই হওয়া উচিত। আসলে আয়রনের মধ্যেও ভয় আছে। ভয়টা কি রকম? যে অক্সিজেনকে আমি হাই প্রেসারে তো নিয়ে ফেলেছি, ঠিক কথা, কষ্ট করে। এবার আপনারা যেটা করেন, আপনাদের প্রোডাক্ট যদি সেল হয়ে যায় তারপর কি আপনি সব হোর্ডিং টাঙিয়ে রাখবেন? মোটেও না, আপনি নিজের ঘরে ফিরে যাবেন। ঠিক একই রকম ভাবে আয়রন এখন সাইজে ছোট হয়ে গেছে, ও আর এরকম মাথা উঁচু করে কষ্ট করে বসে থাকবে কেন? ও স্বাভাবিকভাবে কি হবে? নিচের দিকে নামা শুরু করবে। এবার একটু বুঝুন এই জিনিসটাতে কি সুবিধাটা হচ্ছে। আয়রন 2 নিচের দিকে নামছে, আয়রন 2 যদি নিচের দিকে নামে তাহলে এই যে ওপরের ইমিডাজোল ময়েটিটা রয়েছে সেটাও নিচের দিকে নামবে। যদি এটা নিচের দিকে নামে তাহলে এই যে চেনটা রয়েছে এই চেনটাও নিচের দিকে ঝুলবে বেশি। আর যদি ঝোলে বেশি তাহলে কি হবে? এই যে পাশের লোকটার সাথে যে সল্ট ব্রিজ অ্যাট্রাকশনটা ছিল বা যে ইন্টারঅ্যাকশনটা ছিল, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনটা, সেই ইন্টারঅ্যাকশনটা সাডেনলি কি হওয়া শুরু করবে? ব্রেকডাউন করা শুরু করবে। এবার এরকম ভাবে ভাবুন, আমি পরীক্ষার আগে অবধি আমার এক বন্ধুকে বলে রেখেছি, ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সমস্ত প্রশ্নের উত্তর আমি পরীক্ষার আগের দিন রাত 10টার মধ্যে আমি করে দেব। সেই বন্ধু খুব আনন্দে আছে যে এই তো করেই দেবে, রাতে জাস্ট একটু চোখ বুলিয়ে পরীক্ষা দিয়ে দেবো। সে পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে। এবার রাত 9:45টার সময় আমি তাকে ফোন করে বলছি যে তুই নিজের রাস্তা দেখ, আমি কিছু করে দিতে পারবো না। এই অবস্থায় সেই ছেলেটির সিচুয়েশন কিরকম হবে? সে সাডেনলি এক্সাইটেড হয়ে যাবে, অ্যান্ড এক্সাইটেড হওয়ার মানেটা কি? সে আনস্টেবিলাইজড হবে। আনস্টেবিলাইজড হওয়ার মানে কি? যদি স্লাইটলি এনার্জি দেওয়া হয় তাহলে সে অ্যাক্টিভেশন এনার্জির ব্যারিয়ারটাকে ওভারকাম করে একটা নতুন স্টেবল প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইউনিটটা একটা অক্সিজেন নিল, নেওয়ার সাথে সাথেই এই যে চেনটা এটা নিচের দিকে নামা শুরু করলো। যদি নামে তাহলে পাশের চেনটার সাথে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা ছিল সেটা ব্রেকডাউন হলো। ব্রেকডাউন হওয়ার মানে কি?
পাশের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা হাইলি এক্সাইটেড হয়ে যাচ্ছে। অ্যান্ড এক্সাইটেড হওয়ার মানেটা কি, যার এক্সাইটমেন্ট বেশি তার রিয়াকশনে পার্টিসিপেট করার ক্ষমতা বেশি, তার মানে সে অক্সিজেনটাকে বেশি করে অ্যাট্রাক্ট করবে এবং ফার্স্ট ইউনিটের থেকে আরও তাড়াতাড়ি সে অক্সিজেনের সাথে অ্যাটাচড হয়ে অক্সি হিমোগ্লোবিনে কনভার্টেড হবে। তার মানেটা কি, টাইম বাড়ার সাথে সাথে রেট তো কমলই না, উল্টে বেড়ে গেল। ওই অনেকদিন আগে আপনারা সবাই দেখবেন একটা জেমসের অ্যাডভার্টাইজ দিয়েছিল। সেটা কিরকম না, জেমস, ছোট ছোট জেমসের টুকরো দিয়ে একটা ক্রিয়েচারের মতন বানানো হয়েছিল। তা একটি ভদ্রলোক একটা জেমস সেখান থেকে টেনে মুখের মধ্যে দিয়ে, তো যে জায়গাটায় আমরা ছিলাম সেটা কি ছিল না, হিমোগ্লোবিন আমরা দেখেছি প্রথম ইউনিটটা তাহলে অক্সিজেন নেওয়ার পরে সেকেন্ড ইউনিটটা অক্সিজেন নেওয়ার যে রেটটা সেটা ডিক্রিজ না করে উল্টে ইনক্রিজ করে গেল। সেই এক্সাম্পলটাই আমরা দিয়েছিলাম, কোনটা, ওই একটা জেমস দিয়ে একটা ক্রিয়েচার বানানো হয়েছে এবং এক ভদ্রলোক একটা জেমস কোনোভাবে ওখান থেকে টেনে বের করে মুখে দিয়েছেন, সাথে সাথে কি হয়েছে, পুরো ক্রিয়েচারটা ভেঙে গেল, তার মানে ইনক্রিজ করে গেল রেটটা। এই যে টাইমের সাথে সাথে আপনার রেটটা ডিক্রিজ না করে, অক্সিজেনেটেড হওয়ার রেটটা ডিক্রিজ না করে উল্টে ইনক্রিজ করে গেল, এই প্রসেসটাকেই আমরা নাম দিচ্ছি কোঅপারেটিভ এফেক্ট। এবং সেটাকেই আমরা লিখেছি, যেহেতু হিমোগ্লোবিন একটা টেট্রামার, সেই জন্য হিমোগ্লোবিনকে HB4 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যান্ড দেখুন, এটা সবাই ইনিশিয়ালি ডিঅক্সি হিমোগ্লোবিন হয়েছিল, এবার এক ইউনিট অক্সিজেন আসলো এবং এরকম কনভার্টেড হলো যে একটা ইউনিট অক্সিজেনেটেড হয়েছে এবং বাকি তিনটে ইউনিট আপনার ডিঅক্সি হিমোগ্লোবিন হয়েই থেকে গেছে। এবং এইভাবেই চারটে স্টেপ হওয়ার পর আমরা দেখছি যে চারটে ইউনিটই অক্সিজেনেটেড হয়েছে। এবার প্রত্যেকটা রিয়াকশনে স্টেপ বাই স্টেপ আমরা রেট কনস্ট্যান্ট গুলোকে বের করেছি। সো স্ট্যাটিস্টিক্যালি আমরা এক্সপেক্ট কি করতে পারি যে ইনিশিয়ালি K1, যেহেতু এটা একটা ইনিশিয়াল রিয়াকশন, এর জন্য এই রেটটা বেশি হবে এবং ডাউন দ্য গ্রুপ এটা ডিক্রিজ করবে, সরি, যত আমরা নিচে নামছি তত সেটা ডিক্রিজ করবে। তার মানে K1 লেস দ্যান K2 লেস দ্যান K3 লেস দ্যান K4 হওয়া উচিত। কিন্তু নেচারের টিউনিং এর জন্যই দেখুন কি হচ্ছে, K1 এর রেটটাই কম, রাদার K4 এর রেটটাই সব থেকে বেশি। তার মানে প্রথম ইউনিটের অক্সিজেনেটেড হওয়ার রেট যদি 5 to 60 হয়, তাহলে ফোর্থ ইউনিটটা যখন অক্সিজেনেটেড হচ্ছে তখন তার রেট কিন্তু দেখুন 10⁻³ রেঞ্জে থাকছে। তার মানে ফার্স্ট ইউনিটের থেকে প্রায় 1000 গুণ বেশি স্পিডে ফোর্থ ইউনিটটা অক্সিজেনেটেড হবে। এই যে ঘটনাটা ঘটলো, টাইম বাড়ার সাথে সাথে রেটটা না কমে উল্টে বেড়ে গেল, এটাকেই আমরা বলছি হচ্ছে হলো কোঅপারেটিভ এফেক্ট। এবার এই কোঅপারেটিভ এফেক্টটা শুধুমাত্র হিমোগ্লোবিনের ক্ষেত্রেই হয়, মায়োগ্লোবিনের ক্ষেত্রে এটি হয় না, কারণ মায়োগ্লোবিন নিজেই একটা মনোমার। এবার এই যে কোঅপারেটিভ এফেক্ট, দ্যাট মিন্স একটা ইউনিট হলো সাথে সাথে পরের ইউনিটগুলো আরো স্পিডে হয়ে গেল, দ্যাট মেকানিজম ইজ নোন অ্যাজ ট্রিগার মেকানিজম হুইচ ওয়াজ সাজেস্টেড বাই পিরাস। এবং এই যে একটা লোক কষ্ট করে যখন ডিঅক্সি হিমোগ্লোবিন হয়েছিল, তাকে কষ্ট করে একটা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি হয়ে বসে থাকতে হচ্ছে এবং তার মনে একটা ভয়ও কাজ করছে, অক্সিজেন আমাকে দেখবে কিনা, আমাকে পছন্দ করবে কিনা। এই যে এই কন্ডিশনটার জন্য এই ফর্মটার নাম দেওয়া হচ্ছে টি ফর্ম, দ্যাট মিন্স দ্য টেন্স ফর্ম। whereas যখন সে অক্সিজেনেটেড হয়ে গেল, সে অক্টাহেড্রাল ফর্মে চলে আসলো, দ্যাট ইজ এ স্টেবল জিওমেট্রি, সে রিল্যাক্সড, তখন সেই ফর্মটার নাম হয়ে গেল আর ফর্ম অর রিল্যাক্স ফর্ম। তার মানে কোঅপারেটিভ এফেক্ট ইজ অ্যাকচুয়ালি বাট নাথিং ইজ দ্য কনভার্সন অফ টেন্স ফর্ম টু রিল্যাক্স ফর্ম। আর এই যে টেন্স ফর্ম থেকে রিল্যাক্স ফর্মের কনভার্সন, দিস ইজ নোন অ্যাজ ট্রিগার মেকানিজম। তাহলে আমরা এখন পর্যন্ত কি কাজ করলাম, যে কাজটা করলাম যে আয়রন 2
কিভাবে ডিঅক্সি হিমোগ্লোবিনে বসে রয়েছে সে জায়গাটাকে দেখলাম। তার সাথে কি দেখলাম, এই চেনটার কি কাজ না কোনোভাবে আয়রন 2 যাতে আয়রন 3 না হয় সেই ব্যবস্থাটা করে দেওয়া। থার্ড আমরা দেখলাম যে ইনিশিয়ালি এই ডিঅক্সি হিমোগ্লোবিনটা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি নিয়ে বসে রয়েছে এবং সেখানে কি হচ্ছে না যে তার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে সে ফিট করেনি বিকজ অফ ইটস হাই স্পিন কনফিগারেশন। তারপর আমরা দেখছি কি না অক্সিজেন O2 হয়ে আসছে এবং সিক্স কোঅর্ডিনেশন সাইটটা যখন ফিল আপ করলো তখন সে কনভার্টেড হয়ে গেল এরকম একটা অক্টাহেড্রাল জিওমেট্রিতে। এবং এই যে কনভার্সনটা এটা টাইমের সাথে সাথে রেট তো কমলোই না, উল্টে বেড়ে গেল, অ্যান্ড এই প্রসেসটারই নাম আমরা দিচ্ছি কোঅপারেটিভ এফেক্ট। সো ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হলো। সেই পার্টটা কি না অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে এসে অ্যাটাচ তো হলো। এইবার সব থেকে ভাইটাল পার্টটা আমাদের যেতে হবে, সেই পার্টটা কি না সেই পার্টটা হচ্ছে অ্যাটাচমেন্ট তো হয়ে গেল বাবা, এবার এটাকে বয়ে নিয়ে যেতে হবে কোথায় না আমাকে মাসেলের দিকে। এবার প্রবলেমটা একটু ভাবুন, প্রেসার বেশি ছিল লাংসে, কিছু হাই প্রেসারে অক্সিজেন কম বয়সের ভুল যেমন হয় ঢুকে তো গেছে হিমোগ্লোবিনের মধ্যে, আয়রন 2 এর সাথে বাইন্ড তো সে করে ফেলেছে। এবার আয়রন 2 এর মনে ভয় ঢুকেছে, কিরকম ভয়, আমাকে এখন লাংস থেকে মাসেলে বা সেলে যেতে হবে, অ্যান্ড যত আমি যাব তত কি হবে অক্সিজেনের প্রেসারটা তত কমবে। আপনি নিজেই ভাবুন না, আপনার লাংসে অক্সিজেনের যে প্রেসার আছে আর হাতের সেলে যা প্রেসার আছে সেটা কি এক হবে না? কখনোই না, নিশ্চয়ই কম হবে। তাহলে এই লো প্রেসারে অক্সিজেন তো আমাকে ছেড়ে যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে, আর পথেও নানা হার্ট স্পিসিসের সাথে দেখা সাক্ষাৎ হবে। তো এই সময়টাতে তো অক্সিজেন এই বর্ডার লাইন আয়রন 2 কে ছেড়ে ওই হার্ট লোকের সাথে বেরিয়ে যেতে পারে। তাহলে ট্রান্সপোর্ট করার সময় কিন্তু প্রবলেমটা চলে আসবে। দেখুন, আপনি যদি একটা ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের প্যাকেটগুলোকে দেখুন বা ওই আপনার যে ব্যাগটা নিয়ে ঘোরে সেটাকে দেখুন, দেখবেন যে সেটাতে কি সুন্দরভাবে প্যাকড করা থাকে, কারণ তার জার্নিতে জার্কিংয়ে যাতে জিনিসগুলো পড়ে না যায়। ঠিক একই ব্যবস্থাটা হিমোগ্লোবিনকেও করতে হবে। তো আমাদের সেকেন্ড পার্ট যেটা আমরা শুরু করছি সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে কিভাবে লাংস থেকে সেলে অক্সিজেনকে হিমোগ্লোবিন বাইন্ড করে নিয়ে আসছে। তো আমরা এই পার্টটুকুকে মুছে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করে দেখুন, আমরা বলেছিলাম যে ইনিশিয়ালি ও স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিতে ছিল, কিন্তু যখন সে অক্সি হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে তখন তার জিওমেট্রি চেঞ্জ হয়ে অক্টাহেড্রাল হচ্ছে। ঠিক, কোনো অসুবিধা নেই, এখানে ছবিটাও যেটা আঁকা হয়েছে সেটা অক্টাহেড্রাল ছবি আঁকা হয়েছে, 6টা বাইন্ডিং সাইট রয়েছে এবং আয়রন গ্রুভে রয়েছে। কিন্তু একটু যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন আমি এতক্ষণ পর্যন্ত আয়রনকে লিখেছিলাম আয়রন 2 হিসাবে, কিন্তু এখানে আয়রনটাকে লিখেছি আয়রন 3 অক্সি হিমোগ্লোবিন। অ্যান্ড অক্সিজেন, আমরা জানি অক্সিজেন O2 এর মধ্যে ডাবল বন্ড থাকে, কিন্তু এখানে আমি দেখাচ্ছি অক্সিজেনটা আছে একটা 1.5 বন্ড ক্যারেক্টার নিয়ে, দ্যাট মিন্স 1.5 বন্ড ক্যারেক্টার নিয়ে। এবং দেখুন অক্সিজেনটা O2 হয়ে নেই, রাদার সুপার অক্সাইড হয়ে আছে। এবার এটা তো তাহলে কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে। আপনি একটুক্ষণ আগেই বললেন আয়রন 2 আয়রন 3 করা যাবে না, O2 মাইনাস বা O2 মাইনাস করা যাবে না, কিন্তু এখানে বলছেন আয়রনটা আয়রন 3 হয়ে আছে, O2টা O2 মাইনাস হয়ে আছে, তো সেটা আবার কিভাবে পসিবল? তো দেখুন, আমরা যদি এইভাবে ভাবি যে আয়রন 2 প্রথমে অক্সিজেনকে নিল, কিভাবে নিল? O2 হিসেবেই নিল, তার মানে আয়রনটা হয়ে আছে আয়রন 2 হিসেবে অ্যান্ড এটা হয়ে আছে হলো O2 হিসেবে, কিন্তু এবার যেতে হবে অনেকখানি রাস্তা। এই অবস্থায় আয়রন 2 অক্সিজেনকে মানে O2 কে একটা প্রপোজাল দিচ্ছে। প্রপোজালটা কি রকম? সে বলছে যে দেখ, তোর তো আমাকে পছন্দ না আমি বুঝতে পারছি, কিন্তু
বাইন্ড যখন করে ফেলেছ তখন যেতে তো কিছু রাস্তা হবেই। এই সময় আমরা চেষ্টা করি যে নিজেদের কোনোভাবে মিউচুয়ালি স্টেবিলিটি দেওয়া। তো সেটা কীরকম ভাবে? তো আয়রন দ্যাট মিনস Fe2 O2 কে একটা দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে। প্রপোজালটা কীরকম? যে ভাই তুই আমার একটা ইলেকট্রন রাখ, তুই নিজে ইলেকট্রোনেগেটিভ, আর আমার আয়রন 3 অক্সিডেশন স্টেটটাই সব থেকে স্টেবল অক্সিডেশন স্টেট, তাহলে তুই একটা ইলেকট্রন রাখ। যদি তুই ইলেকট্রন রাখিস তাহলে আয়রন 2 উইল বি কনভার্টেড টু আয়রন 3, অ্যান্ড সেই ইলেকট্রনটাই O2 নিল, তার মানে সেটা কিসে কনভার্ট হবে? একটা সুপার অক্সাইডে কনভার্ট হবে, দ্যাট মিনস O2 মাইনাস। তাহলে কি হবে? তাহলে এখন আয়রন 3 যেহেতু হয়েছে তাহলে ও হয়ে গেল হার্ড, অক্সিজেন তো অবশ্যই হার্ড, তাহলে এখন ইন্টারাকশনটা কি হবে? অনেক বেশি স্টেবল ইন্টারাকশন হবে এবং পথে ছিটকে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। এইবার প্রশ্নটা আসছে, দেখুন আয়রন 2 যখন এই প্রপোজালটা দিয়েছে তখন তখন সাথে সাথে আরেকটা কথা বলছে এরকম যে অক্সিজেন তুই আমার ইলেকট্রন এখন নে, ঠিক কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তুই ছেড়ে আমাকে যাবি, দ্যাট মিনস যখন তোকে মায়োগ্লোবিনের হাতে হ্যান্ড ওভার আমি করে দেবো, সেই সময় আমার ইলেকট্রন আমাকে ফেরত দিয়ে যাবি। তার মানে বেরোনোর সময় তুই O2 হয়েই বেরোবি, O2 মাইনাস হিসেবে না, অ্যান্ড আমি আয়রন 2 হয়েই থাকবো, আয়রন 3 হিসেবে না। এবার অক্সিজেন বলছে দেবো না, একবার নিয়ে নিয়েছি আমি একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আমি দেবো না ইলেকট্রন ব্যাক করে। তো আয়রন 2 বলছে যে ঠিক আছে, তুই যদি ব্যাক না করিস তাহলে তুই বেরোতেও পারবি না। কেন? কারণ তুই যদি বেরোতে চাস তাহলে তোকে O2 মাইনাস হিসেবে বেরোতে হবে, আর O2 মাইনাস মানে কি? তুই তো একটা পোলার। তো যদি পোলার হোস তাহলে এই যে আমার হাইড্রোফোবিক চেনটা রয়েছে সেটা তোকে আটকে দেবে, তোকে তো বেরোতেই দেবে না। তাহলে যদি বেরোতে হয় তোকে O2 হয়েই বেরোতে হবে এবং আমার ইলেকট্রন আমাকে ফেরত দিয়ে যেতে হবে। তার মানে এই যে ট্রান্সফরমেশনটা হলো, এই ট্রান্সফরমেশনটা কিন্তু রিভার্সিবল টাইপ অফ অক্সিডেশন। এটাকে আমি নোট করতে বলছি এ কারণেই যে এই ইন্টারাকশন অবশ্যই একটা রিভার্সিবল টাইপ অফ ইন্টারাকশন। যদি এই চেনটা না থাকতো তাহলে প্রথমেই জল এসে, ব্লাডের মধ্যে যে জল আছে, জল এসে আয়রন 2 কে আয়রন 3 করে দিত, সেটা কিন্তু ইরিভার্সিবল টাইপ অফ অক্সিডেশন হতো। কিন্তু এটা রিভার্সিবল টাইপ অফ অক্সিডেশন, কিছু সময়ের জন্য তারা আয়রন 3 অ্যান্ড O2 মাইনাস হচ্ছে, কিন্তু যখন দরকার পড়বে আবার সেটা ব্যাক করে আয়রন 2 অ্যান্ড O2 তেই কনভার্ট হয়ে যাবে। এন্ড সেই জন্যই আমি অক্সিডেশন স্টেটটাকে আয়রন 2 না করে রাদার করেছি আয়রন 3 অ্যান্ড এটা O2 মাইনাস। এবার প্রশ্ন এটা উঠতে পারে যে আপনি এটাকে জাস্টিফাই কিভাবে করবেন? এই যে এতগুলো যে কথা বললেন, এই কথাগুলো তো সবই হাইপোথেটিক্যাল, এমন তো নাও হতে পারে। তো এই জিনিসগুলোকে কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স কি আপনি দিতে পারেন কি পারেন না? তো আমরা এই রেসপেক্টে এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেওয়ার চেষ্টা করছি। আমরা কি করলাম? আমরা করছি হলো এই যে অক্সি হিমোগ্লোবিন স্পিসিসটা রয়েছে তার আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট মাপার চেষ্টা করছি। যদি ধরুন আয়রনটা আয়রন 2 হয়ে থাকতো, তার মানে আয়রনটা আয়রন 2 হয়ে আছে আর অক্সিজেনটা O2 হয়েই আছে, তাহলে পারে অক্সি হিমোগ্লোবিনের যে ম্যাগনেটিজম আসতো সেটা স্পিসিসটা হতো প্যারাম্যাগনেটিক। কিন্তু এক্সপেরিমেন্ট করে আমরা যে ম্যাগনেটিজমটা পাচ্ছি সেখানে ম্যাগনেটিজম পাচ্ছি নীল। তার মানেটা কি? অবশ্যই সিস্টেমটা ডায়াম্যাগনেটিক। তার মানে নিশ্চয়ই ওটা এইভাবে নেই, রাদার এইভাবে রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে এইভাবে থাকাতে সিস্টেমটা ডায়াম্যাগনেটিক হয়ে যায় আর কেন এইভাবে থাকলে সিস্টেমটা প্যারাম্যাগনেটিক হয়। তো একটু বোঝার চেষ্টা করি। দেখুন পরফাইরিন রিং সেটা কি দিয়ে তৈরি হয়েছে? নাইট্রোজেন, কার্বন, এই সমস্ত জিনিস দিয়ে। তো
পরফাইরিন রিং নিজেই একটা ডায়াম্যাগনেটিক স্পিসিস, কারণ আমার কার্বন স্পিসিস আর নাইট্রোজেন স্পিসিস আর ডায়াম্যাগনেটিক, তো এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক একটা স্পিসিস। সো পরফাইরিন রিং অবশ্যই ডায়াম্যাগনেটিক। এবার আয়রন 2 এর কথা ভাবুন। আয়রন 2 হিসেবে যদি থাকে তাহলে সে কি হিসাবে আছে? লো স্পিন অক্টাহেড্রাল স্পিসিস হিসাবে। তো লো স্পিন মানে কি? নিশ্চয়ই B6 সিস্টেম লো স্পিন, তার মানে there is no unpaired electron, তার মানে আয়রন 2টাও অবশ্যই ডায়াম্যাগনেটিক। এবার পরে কি থাকলো? শুধু O2, দ্যাট মিন্স অক্সিজেন। এন্ড অক্সিজেনের এমোটা আমরা সবাই জানি, আমি আর নিচের গুলো করছি না, আমি শুধুমাত্র 2p অরবিটালের এমোটাই দেখাচ্ছি। তাহলে 2p অরবিটালের এমো কি হবে? এরকম। অক্সিজেন মানে কি? 1s2 2s2 2p4। তো এই যে 1s2p4 এর 4টে ইলেকট্রন, এই 2p4 এর 4টে ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এদের যদি কনফিগারেশন হয় কি হবে? এই, তার মানে O2 এর মধ্যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাচ্ছে। যদি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে কি হচ্ছে? O2টা হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক। তার মানে আয়রন 2 ডায়াম্যাগনেটিক, পরফাইরিন রিং ডায়াম্যাগনেটিক, কিন্তু শুধুমাত্র O2টা হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক। তার মানে পুরো ডায়াম্যাগনেটিক স্পিসিসের মধ্যে যদি একটা প্যারাম্যাগনেটিক স্পিসিস গিয়ে ঢোকে তাহলে রেজাল্টেন্ট জিনিসটা কি হবে? অবশ্যই সেটা প্যারাম্যাগনেটিকই হবে। তাই জন্য যদি কনফিগারেশনটা এমন হয় যে আয়রন 2 হয়ে রয়েছে এন্ড O2 হয়ে রয়েছে, তাহলে সিস্টেম মাস্ট বি প্যারাম্যাগনেটিক, বাট এক্সপেরিমেন্টালি উই ফাউন্ড দ্যাট দ্য সিস্টেম ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে এটাকে জাস্টিফাই করা যায়। তার মানে আয়রনটাকে আমরা বলছি কি সিস্টেম এখন? 3। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি? D5। D5 লো স্পিন অক্টাহেড্রাল। তাহলে একটা ইলেকট্রন নিশ্চয়ই কম থাকবে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা থাকলো? একটা। আর O2 কে কি বলেছি? O2 থাকছে O2 মাইনাস হিসাবে। তার মানে কি? O2 মাইনাস, তার মানে সেটা সুপার অক্সাইড। সুপার অক্সাইড কিভাবে তৈরি হয়? একটা O আর একটা O মাইনাসের কম্বিনেশনে। তাহলে একটা O 2p4ই থাকলো, আর একটা O মাইনাস মানে একটা ইলেকট্রন বেড়েছে, তার মানে এটা নিশ্চয়ই 2p5 হয়ে যাবে। তাহলে এই এমোতেও একটা ইলেকট্রন বেশি চলে আসবে। যদি তাই চলে আসে তাহলে দেখুন এটাও একটা সিঙ্গেল ইলেকট্রন প্যারাম্যাগনেটিক, এটাও একটা সিঙ্গেল ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। সো এই দুটো সিঙ্গেল ইলেকট্রন প্যারাম্যাগনেটিক উইল সিস্টেম যদি প্রেজেন্ট থাকে কোনো একটা ওভারঅল সিস্টেমে, these two will undergo antiferromagnetic coupling and the resultant spin will be paired and the resultant thing will be diamagnetic. তার মানে কি হচ্ছে? O2 মাইনাসের একটা আনপেয়ার্ড আর আয়রন 3 এর একটা আনপেয়ার্ড, these two unpaired electron undergoes antiferromagnetic coupling and that's why the resultant species is diamagnetic. তার মানে ম্যাগনেটিক এভিডেন্স আমাদের প্রুভ করলো যে অক্সি হিমোগ্লোবিনে আয়রনের অক্সিডেশন স্টেট +3 and O2 is present as superoxide. আরেকটা এভিডেন্স দেওয়া যায়, সেটা হচ্ছে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দিয়ে। সেটা কি দিয়ে? সেটা কিভাবে? না আমরা সবাই জানি আইআর স্পেকট্রোফটোমেট্রিক ডাটা দিয়ে। তো আইআর স্পেকট্রা অ্যাকচুয়ালি একটা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপির একটা এক্সাম্পল। আমরা জানি প্রত্যেকটা বন্ড একটা নির্দিষ্ট ভাইব্রেশনে ভাইব্রেট করে। সো আইআর ডাটাকে যেটা দিয়ে মাপা হয় সেটা হচ্ছে আইআর স্পেকট্রা, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। এবার দেখুন আমরা জানি একটা জিনিস যে বন্ড স্ট্রেংথ যত বেশি হয়, তার মানে বন্ড অর্ডার যত বেশি হয়, তত স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হয়। এবার বন্ড যত লঙ্গার হবে, বন্ড স্ট্রেংথ তত কম হবে, বন্ড অর্ডার তত কম হবে এন্ড স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তত কম হবে। তাহলে যদি সিস্টেমটা O2 হয়েই থাকতো তাহলে বন্ড অর্ডার কত আসতো? বন্ড অর্ডার আসতো 2। তার মানে অক্সিজেন অক্সিজেনের মধ্যে থাকতো ডাবল বন্ড। ডাবল বন্ড মানে বন্ড স্ট্রেংথ অনেক বেশি। বন্ড স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা বেশি আসবে। তার মানে
যদি সিস্টেমটা O2 হিসেবেই থাকতো তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ডটার আমরা যদি আইআর ফ্রিকোয়েন্সিটাকে বের করতাম দেখতাম এটা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আসছে অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্রিকোয়েন্সিটা আসার কথা তার থেকে কম আসে। তার মানেটা কি? দেখুন এটা নিশ্চয়ই সুপার অক্সাইড হয়ে রয়েছে। সুপার অক্সাইড হওয়ার মানেটা কি? বন্ড অর্ডার কমে গিয়ে হলো 1.5, তার মানে বন্ড লেন্থ ইনক্রিজ করলো, বন্ড অর্ডার ডিক্রিজ করলো, তার মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে। তো অ্যাকচুয়ালি আমরা যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা পাই সেটা সুপার অক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, নট O2 স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। তো দিস টু evidences support that the oxidation state of iron is +3 and oxidation state of iron is +3 and O2 is present as O2 minus। তার মানেটা কি? মানেটা এটা দাঁড়াচ্ছে ডিঅক্সিহিমোগ্লোবিনে আয়রনের অক্সিডেশন স্টেট +2 and অক্সিহিমোগ্লোবিনে আয়রনের অক্সিডেশন স্টেট +3। সেই এবং এই যে অক্সিডেশনটা হলো এই অক্সিডেশনটা অবশ্যই একটা রিভার্সিবল অক্সিডেশন, তার মানে এদের মধ্যে প্যাকিংটা ভালো হয়েছে। যত প্যাকিং ভালো হবে তত রাস্তায় ছেড়ে চলে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। সো আয়রন অক্সিজেনকে বহন করে লাংস থেকে সেলে নিয়ে আসলো। এখানে আমাদের সেকেন্ড স্টেপটা গিয়ে শেষ হলো। এবার থার্ড স্টেপটাতে এবার আমরা শুরু করব। সেই থার্ড স্টেপটা কি না, এবার অক্সিজেনকে হ্যান্ড ওভার করে দিতে হবে মায়োগ্লোবিনের হাতে। ওকে, তো আমাদের যে থার্ড স্টেপটা বাকি ছিল, থার্ড স্টেপটা কি ছিল না, লাংস থেকে মাসেলে হিমোগ্লোবিন তো অক্সিজেনেটেড করে অক্সিজেনকে নিয়ে আসলো। এবার থার্ড স্টেপটাতে এসে কি দাঁড়াচ্ছে যে হিমোগ্লোবিনকে এখন মায়োগ্লোবিনের হাতে অক্সিজেন হ্যান্ড ওভার করে দিতে হবে এবং তার সাথে সাথে কি করতে হবে না, সেলে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেটাকে যে করে হোক আমাদের লাংসে টেনে নিয়ে আসতে হবে। এবার দেখা যাক এই স্টেপটা কিরকম ভাবে হয়। এখানে আমি দুটো কার্ভ এঁকেছি। ফার্স্ট কার্ভটা হচ্ছে হলো অক্সিজেন স্যাচুরেশন কার্ভ অফ হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন, অ্যান্ড সেকেন্ড কার্ভটা হচ্ছে হলো পিএইচ ডিপেন্ডেন্স কার্ভ অফ হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন। তো এই দুটো কার্ভের সাথে এই হ্যান্ড ওভার করার কি সম্পর্ক সেই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন হাই প্রেসারে অক্সিজেন বাইন্ডিংটা ভালো করে অ্যান্ড লো প্রেসারে এর অক্সিজেনকে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি। অ্যান্ড মায়োগ্লোবিন ইজ এ বেটার অক্সিজেন অ্যাকসেপ্টার দ্যান হিমোগ্লোবিন। কি বলা হলো? হাই প্রেসারে হিমোগ্লোবিনের অক্সিজেনকে বাইন্ড করার টেন্ডেন্সি বেশি এবং লো প্রেসারে অক্সিজেন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি। এবং তার সাথে কি বলা হচ্ছে, হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিনের অক্সিজেন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি। এবং এক্সপেরিমেন্ট করে এটাও দেখা যাচ্ছে হিমোগ্লোবিন, ওই আমরা কোঅপারেটিভ এফেক্টে যখন দেখেছিলাম যে ফার্স্ট ইউনিটটার থেকে ফোর্থ ইউনিটটার অক্সিজেন অ্যাবজর্ব করার ক্ষমতা অলমোস্ট 1000 টাইম লার্জার। অ্যাকচুয়ালি ফোর্থ ইউনিটটার অক্সিজেন নেওয়ার যে রেট দ্যাট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু মায়োগ্লোবিনের অক্সিজেন নেওয়ার রেটের সাথে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, ওভারঅল যদি হিমোগ্লোবিনের আমি অ্যাভারেজ বের করি তাহলে তার যে রেটটা পাবো সেটা নিশ্চয়ই মায়োগ্লোবিনের থেকে কম হবে, কারণ শুধু ফোর্থ স্টেপটাই মায়োগ্লোবিনের সাথে ম্যাচ করছে, তার মানে বাকি তিনটে স্টেপ হচ্ছে হলো মায়োগ্লোবিনের থেকে কম। তার মানেটা কি দাঁড়াচ্ছে, মায়োগ্লোবিন ইজ এ বেটার অক্সিজেন অ্যাকসেপ্টার দ্যান হিমোগ্লোবিন। এবার ফার্স্ট কার্ভটাতে দেখুন কি প্লট করা হয়েছে। প্লট করেছি আমি পার্সেন্টেজ অফ অক্সিজেনেটেড, মানে কতখানি হিমোগ্লোবিন অক্সিজেনেটেড হয়েছে বা মায়োগ্লোবিন অক্সিজেনেটেড হয়েছে, তার সাথে প্লট করা হয়েছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এবার
এই কার্ভটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখুন এটা হচ্ছে মায়োগ্লোবিনের কার্ভ, এটা হচ্ছে হিমোগ্লোবিনের কার্ভ। এবার দেখুন এই সমস্ত যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা বলতে পারি অক্সিজেনের প্রেসার কম, মানে দেখুন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নিশ্চয়ই এই সমস্ত জায়গাতে কম। অ্যান্ড এই সমস্ত জায়গায় এই মায়োগ্লোবিন এন্ড হিমোগ্লোবিনের কার্ভের ট্রেন্ডটাকে দেখুন, দেখবেন হিমোগ্লোবিনের অক্সিজেনেটেড হওয়ার চান্স অনেক কম, whereas এই লো প্রেসারেও মায়োগ্লোবিন কিন্তু অনেকখানি অক্সিজেনেটেড হয়ে গেছে। তার মানে আমরা বলতেই পারি লো প্রেসারে মায়োগ্লোবিন ভালোই অক্সিজেনেটেড হয়ে থাকে, কিন্তু লো প্রেসারে হিমোগ্লোবিনের অক্সিজেনেটেড হওয়ার চান্স একদমই কম। এবং যত বাড়ছে প্রেসারটা তত দেখুন হিমোগ্লোবিনের অক্সিজেন ইনটেক করার ক্ষমতা বাড়ছে। এবার মোটামুটি কার্ভটা এটাই সিম্বলাইজ করছে যে অ্যাট এনি প্রেসার মায়োগ্লোবিন কিন্তু সবসময় হিমোগ্লোবিনের কার্ভের থেকে উপরে রয়েছে। তার মানে মায়োগ্লোবিন বেশি বেশি অক্সিজেনেটেড হয়ে থাকছে হিমোগ্লোবিনের থেকে। কেউ বলতে পারে এখানে এসে তো হিমোগ্লোবিন টপকে চলে গেল। এবার প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে, একটা লোক তো মায়োগ্লোবিন কতবার অক্সিজেন নেবে, তো স্যাচুরেটেড হয়ে গেছে, তারপর যতই অক্সিজেনের প্রেসার বাড়াই ওর ওপর তো আর কোনো এফেক্ট আসবে না, সেই জন্য কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু হিমোগ্লোবিনের অক্সিজেনের তো খামতি ছিল, একটা ঘাটতি তৈরি হয়েছিল, তাই জন্য প্রেসার বাড়ানোর সাথে সাথে ওটা ইনক্রিজ করেছে। তার মানে মায়োগ্লোবিন সবসময় হিমোগ্লোবিনের থেকে বেটার অক্সিজেন অ্যাকসেপ্টার। অ্যান্ড সেকেন্ড জিনিসটা, এই কাজটা করেছিলেন হচ্ছে হলো নিলস বোরের বাবা ক্রিশ্চিয়ান বোর, তাই তার নাম অনুসারে এই এফেক্টটাকে বলা হয় বোর এফেক্ট। সেই বোর এফেক্টে আমরা দেখছি যে মিডিয়ামের পিএইচ এর ওপরে অক্সিজেন অ্যাবজর্ব করার টেন্ডেন্সিটা কিরকম ভাবে ডিপেন্ড করে। তো এই কার্ভটাতে আমরা কি করেছি, আমরা প্লট করেছি পিএইচ কে কার সাথে না, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের সাথে। এই পি হাফ এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে অক্সিজেন প্রেসার রিকোয়ার্ড টু হাফ স্যাচুরেট হিমোগ্লোবিন অর মায়োগ্লোবিন। তার মানে আমরা ধরে নিই প্রেসারের সাথে পিএইচ কে প্লট করাচ্ছি। এবার দেখুন এই একটা অদ্ভুত টাইপের কার্ভ চলে এসেছে। নিচের কার্ভটা হচ্ছে মায়োগ্লোবিনের, উপরের কার্ভটা হচ্ছে হিমোগ্লোবিনের। এবার এই কার্ভটা কি সিগনিফাই করছে দেখুন, যখন পিএইচ 7 এর এদিকে আছে মানে মিডিয়ামটা বেসিক, পিএইচ এর এদিকে আছে তার মানে মিডিয়ামটা অ্যাসিডিক। এবার যে কন্ডিশনেই থাকুক না কেন মায়োগ্লোবিনের কার্ভ কিন্তু কোনো অবস্থাতেই ফ্ল্যাকচুয়েট করছে না, তার মানে সেটা একটা স্ট্রেট লাইন হয়েই রয়েছে। তার মানে ফার্স্ট কনক্লুশনটাই আমরা ড্র করতে পারি এরকম ভাবে যে মায়োগ্লোবিন হচ্ছে হলো পিএইচ এর উপরে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু হিমোগ্লোবিনের কার্ভটা ফ্ল্যাকচুয়েট করছে, সেটা জাস্টিফাই করছে হিমোগ্লোবিন নিশ্চয়ই পিএইচ এর উপরে ডিপেন্ডেন্ট। এইবার দেখা যাক যে এই কার্ভটা কি সিম্বলাইজ করছে। এই কার্ভটা সিম্বলাইজ করছে যে বেসিক মিডিয়ামে হিমোগ্লোবিন বেটার অক্সিজেনেটেড হবে এবং অ্যাসিডিক মিডিয়ামে ওর অক্সিজেনেটেড হওয়ার চান্স সবসময় কম থাকবে। কি বললাম, বেসিক মিডিয়ামে হিমোগ্লোবিন বেটার অক্সিজেনেটেড হবে অ্যান্ড অ্যাসিডিক মিডিয়ামে ওর অক্সিজেনেটেড হওয়ার টেন্ডেন্সি কম থাকবে। এবং এই কার্ভটা তার সাথে সাথে আরেকটা জিনিসকে জাস্টিফাই করে, সেটা কি না, হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিন বেটার অক্সিজেন অ্যাবজর্বার। এবার এইটা কিভাবে সিগনিফাই করছে থ্রু এই কার্ভ আমরা প্রুভ করার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখার চেষ্টা করি আচ্ছা একটা গ্যাসের প্রেসার আসে কিভাবে। আমরা একদম ছোটবেলায় পড়তাম যে গ্যাসের প্রেসার আসে এই কারণে যে গ্যাস পাত্রের যে ওয়াল রয়েছে সেই ওয়ালের সাথে গিয়ে কলিশন করবে এবং
যত কলিশন বাড়বে তত তার প্রেশার বেশি হবে। তার মানে কলিশন করার জন্য গ্যাসটাকে ফ্রি অবশ্যই থাকতে হবে। তো এবার একটু ভাবার চেষ্টা করি। দেখুন, এটা আমার হিমোগ্লোবিনের কার্ভ। যখন পিএইচটা এই 4, 5, 6 এরকম রিজিয়নে আসছে, তখন আমি দেখছি যে হিমোগ্লোবিনের জন্য আমরা একটা পিক পাচ্ছি। কার পিক? না, প্রেসারের পিক। কার প্রেসার? অক্সিজেনের প্রেসার। তার মানে আমরা এখানে বলতে পারি এইখানে অক্সিজেন 4, 5, 6 অক্সিজেনের প্রেসার বেশি লাগছে হিমোগ্লোবিনকে স্যাচুরেটেড করার জন্য। সেটা কিভাবে পসিবল? একটা বাচ্চা খেতে চাচ্ছে না, আপনি তাকে জোর জবরদস্তি মুখের মধ্যে ঢোকাচ্ছেন, তার মানে কি হচ্ছে? প্রেসারটা বেশি দিতে হচ্ছে। ঠিক একই জিনিস এখানে কাজ করছে। যখন আমার পিএইচটা কম, তখন হিমোগ্লোবিনের অক্সিজেনেটেড হওয়ার টেন্ডেন্সি কম, তাই জন্য ওকে অক্সিজেনেটেড করতে হলে আমাকে বেশি প্রেসার দিতে হবে, এন্ড তাই জন্য প্রেসারের পিকটা আসছে বেশি। তার মানেটা কি? ওর টেন্ডেন্সি কম অক্সিজেনেটেড হওয়ার, অক্সিজেন ওর মধ্যে অ্যাটাচড হয়ে থাকছে না, তার মানে অক্সিজেনগুলো কি হয়ে থাকছে? বাইন্ডেড না থেকে রাদার ফ্রি হয়ে থাকছে, তাই জন্য প্রেসারটা আসছে বেশি। এবার যত আমি মিডিয়ামটাকে বেসিক কন্ডিশনে নিয়ে যাচ্ছি, তত জিনিসটা দেখা যাচ্ছে যে কার্ভটা ফ্ল্যাটন আপ হচ্ছে বা কার্ভটা ডিক্রিজ করছে। সেটা কি সিগনিফাই করছে? নিশ্চয়ই এখন অক্সিজেনটা বাইন্ডেড হয়ে আছে, বা খুব কম প্রেসারেই হিমোগ্লোবিন অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই জন্য প্রেসারটা আমার কম দিতে হচ্ছে, বা অক্সিজেনটা কম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য প্রেসারটা আসছেও কম। তার মানে বেসিক মিডিয়ামে প্রেসার লাগছে কম, তার মানে অক্সিজেন অনেক বেশি অ্যাবজর্বড হয়ে বসে আছে। সেটা কি জাস্টিফাই করছে? যে বেসিক মিডিয়ামে হিমোগ্লোবিনের অক্সিজেন নেওয়ার টেন্ডেন্সি বেশি, অ্যাসিডিক মিডিয়ামে অক্সিজেন আটকে রাখতে চায় না, তাই জন্য প্রেসারটা আসছে হলো বেশি। whereas মায়োগ্লোবিন অ্যাসিডিক হোক বা বেসিক হোক, কোনোভাবেই এটার কার্ভ কোনোভাবে ফ্ল্যাকচুয়েট করছে না, তার মানে মায়োগ্লোবিন নের অক্সিজেন অ্যাডিশন পিএইচ ইন্ডিপেন্ডেন্ট। এবং আরেকটা জিনিস দেখুন, মায়োগ্লোবিনের কার্ভের থেকে সবসময় উপরে হিমোগ্লোবিনের কার্ভ বিলং করছে। তার মানেটা কি? মায়োগ্লোবিনকে অক্সিজেনেটেড করাটা খুব ইজি, প্রেসারটা সবসময় কম আসছে। তার মানে কি? মায়োগ্লোবিন সারাক্ষণ অক্সিজেনকে অ্যাবজর্ব করেই বসে রয়েছে, খুব কম প্রেসারেই অক্সিজেন সে অ্যাবজর্ব করে নেয়। তার মানে আমরা এটাও কনক্লুশন ড্র করতে পারি যে হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিনের অক্সিজেনকে অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বেশি। এবার একটু ভাবুন, আমার সেলে রেসপিরেশন হচ্ছে, রেসপিরেশনের ফলে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়াতে কি হবে? কার্বন ডাই অক্সাইডের ওয়াটারের মধ্যে একটা সলিবিলিটি রয়েছে, সেটা আলটিমেটলি কনভার্টেড হবে কার্বনিক অ্যাসিডে। আবার আমরা জানি যে ছোটবেলার কনসেপ্ট, আমরা যখন কোনো কাজকর্ম করি তখন আমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেড হয়। যদি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেড হয়, সেটাও সেলের মিডিয়ামের মধ্যেই থাকছে, তার মানে সেলের আশেপাশের মিডিয়ামটা যেটা, সেটা হচ্ছে অ্যাসিডিক। আর একটুক্ষণ আগেই আমরা প্রুভ করলাম অ্যাসিডিক মিডিয়ামে হিমোগ্লোবিনের অক্সিজেনকে অ্যাবজর্ব করে রাখার টেন্ডেন্সি কম। তার মানে যখনই সেলের সামনে হিমোগ্লোবিন এসে পৌঁছবে, অক্সি হিমোগ্লোবিন, তখন কি হবে? অক্সিজেন ওর থেকে বেরিয়ে চলে যাবে। অ্যান্ড আমরা নিজেরাই প্রুভ করেছি লো প্রেসারে মায়োগ্লোবিন অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে। তো ওই লো প্রেসারেই যে অক্সিজেনটা অক্সি হিমোগ্লোবিন থেকে বেরোচ্ছে, সেটা গিয়ে কার মধ্যে অ্যাটাচড হবে? না, মায়োগ্লোবিনের মধ্যে গিয়ে অ্যাটাচড হবে। তার মানে অ্যাকচুয়ালি হ্যান্ড ওভারটা হয়ে গেল। এবার নেচার কি কোনো অবস্থাতে লস বা কোনো ওয়েস্টেজ এই জিনিসটাকে পছন্দ করে না। হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দিয়েছে, তাহলে আবার কি হয়ে গেল? সে ডিঅক্সি হিমোগ্লোবিন।
ডিঅক্স, এবার আমাদের সেকেন্ড ইয়ারের লাক্স ফ্লাডের কনসেপ্ট কি বলে, যদি কোনো স্পিসিস অক্সিজেন ছেড়ে দেয় তাহলে সে কি হবে, অবশ্যই একটা বেস হবে। তার মানে ডিঅক্সি হিমোগ্লোবিন কি, একটা বেস। মিডিয়ামে কি তৈরি হয়েছে, কার্বনিক অ্যাসিড, সেটা কি, একটা অ্যাসিড। এই অ্যাসিড বেসের অ্যাট্রাকশনে কার্বনিক অ্যাসিড হিমোগ্লোবিনের দিকে অ্যাট্রাক্টেড হবে, অ্যান্ড সেই অ্যাট্রাকশনের ফলে সে সেলে এসে সেল থেকে লাংসে এসে পৌঁছবে, এবং লাংসে নেচার বানিয়ে রেখে দিয়েছে একটা জিঙ্কের একটা এনজাইম যার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। তার কাজটা কি, কাজটা হচ্ছে এই যে কার্বনিক অ্যাসিডটা এসে লাংসে পৌঁছলো তার থেকে ওয়াটারকে বের করে দেওয়া, এবং আলটিমেটলি সেটা কনভার্টেড হবে কার্বন ডাই অক্সাইডে, এবং সেটা আলটিমেটলি বডির থেকে বেরিয়ে যাবে। সো এটা ভাবার কোনো কারণ নেই যে সেল থেকে যখন লাংসে কার্বন ডাই অক্সাইড হিসেবে সে কখনোই আসে না, আসে কার্বনিক অ্যাসিড হিসেবে। তাহলে আমরা হিমোগ্লোবিন আর এই যে পিএইচ ডিপেন্ডেন্ট কার্ভটা, এটাকেই আমরা বলছি হলো বোর এফেক্ট, নিলস বোরের বাবা ক্রিশ্চিয়ান বোরের নাম হিসেবে। তার মানে আমরা তিনটে স্টেপকেই করলাম। ফার্স্ট স্টেপে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন অ্যাবজর্ব করে, সেখানে কি পয়েন্ট ছিল কোঅপারেটিভ এফেক্ট, অথবা ট্রিগার মেকানিজম, অথবা টেন্স ফর্ম থেকে রিল্যাক্স ফর্মের কনভার্সন। সেকেন্ড স্টেপটাতে আমরা কি পড়েছি, আমরা পড়েছি অক্সি হিমোগ্লোবিন কিভাবে লাংস থেকে মাসেলে এসে পৌঁছায়। এখানে কি কি পয়েন্ট ছিল, কি পয়েন্টটা ছিল অক্সি হিমোগ্লোবিনে আয়রনের অক্সিডেশন স্টেট অ্যান্ড O2 কি হিসেবে প্রেজেন্ট রয়েছে, কি হিসেবে ছিল, রিভার্সিবল অক্সিডেশনের ফলে আয়রন 2 আয়রন 3 তে কনভার্ট হয়েছিল, অ্যান্ড O2 মাইনাসে কনভার্ট হয়েছিল। জাস্টিফাই কিভাবে করা হয়েছিল, ম্যাগনেটিক ডাটার থেকে, আর তার সাথে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির থেকে। আর থার্ড স্টেপটা কি হলো, সেটা হচ্ছে হ্যান্ড ওভার। কাকে হ্যান্ড ওভার, মাসেলে এসে অক্সি হিমোগ্লোবিন কাকে হ্যান্ড ওভার করছে না, মায়োগ্লোবিনকে। অ্যান্ড সেখানে কি ফ্যাক্টরটা কোনটা, এই দুটো কার্ভ, একটা অক্সিজেন স্যাচুরেশন কার্ভ অ্যান্ড সেকেন্ড কার্ভটা পিএইচ ডিপেন্ডেন্স কার্ভ, অ্যান্ড সেই কার্বনিক অ্যাসিড লাংসে এসে পৌঁছচ্ছে। আশা করি হিমোগ্লোবিনটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। কারো যদি কোনো রকম কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নমস্কার।